করে যাও। শুরু হয়ে গেছে। বেশি আছে পাই না বিষয়টা কি দাঁড়ায় লাইভ করে যাও। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো, বা অনেক হয়তো অত বেশি ভালো নাই, যেহেতু আসলে আমাদের এই ফেনীতে আর দেখলাম কয়েকটা জায়গায় বন্যার অবস্থা খুব বেশি খারাপ। তো ওখানে যে সকল শিক্ষার্থী আছো, তো তাদের জন্য দোয়া রইলো যাতে করে আসলে তোমরা এই প্রতিকূল অবস্থাটা ওভারকাম করতে পারো, আর একটু হালকা নিজের কাছে কনফিডেন্স রাখবা। তো আজকে আসলে আমরা স্পেশালি শুধুমাত্র 24 ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে চাই, যেহেতু আসলে 24 ব্যাচের শিক্ষার্থীরা দেশের এই পরিস্থিতিতে খুব ভালোভাবে আটকে গেছে, সেহেতু তোমাদের জন্য আসলে আমরা একটা নির্দেশনামূলক এই সেশনটা রাখলাম, যাতে করে আসলে তোমরা পরবর্তীতে কি করবা, এখন কি করবা আসলে সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়ে যাও। তো এখন তোমাদের অবস্থাটা হলো, তোমরা আসলে হয়তো আমাদের তোমরা যারা যুক্ত আছো তারা একটু বন্ধুদেরকে আমাদের আলোচনায় ইনভাইট দিয়ে নাও, এবং পাশাপাশি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে করতে পারো। তো আমি আসলে বেশিক্ষণ কথা বলবো না, আমি জাস্ট স্পেসিফিক তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে নেই। প্রথম বিষয় হলো যে দেখো, তোমাদের বোর্ড পরীক্ষা অর্ধেক হয়েছে, বা বোর্ড পরীক্ষা আসলে তোমরা যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও তাহলে তোমাদের আসলে ম্যাক্সিমাম মূল পরীক্ষাগুলো হয়নি। তো বোর্ড পরীক্ষা হয় নাই, আসলে বোর্ড পরীক্ষা হওয়া উচিত বা উত্তম। এর কারণ হলো যেহেতু বোর্ড পরীক্ষার পরে অ্যাডমিশন পরীক্ষা হয়, আর অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণের আগে আমাদের আসলে একটা এলিজিবিলিটি মানে পাস করতে হয়। তো এখন বিষয় হলো যে তোমরা আসলে একটা বিষয় সম্পর্কে অবগত, বা তোমরা আসলে একটা বিষয়ের মানে একটা বিষয় বুঝো না, ঠিক আছে? এই শব্দ যে একটা বিষয় তো তোমরা আসলে বুঝতে পারো না, সেটা হলো দেখো যে বোর্ড পরীক্ষায় তোমরা সকলেই কিন্তু অংশগ্রহণ করতে পারো, কিন্তু তুমি চাইলে যে কোনো একটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা না, ঠিক আছে? কোনো একটা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যদি চাও, তাহলে তোমাকে ওই ভর্তি পরীক্ষার যে এলিজিবিলিটি আছে সেইটা তোমাকে পাস করতে হবে, বুঝতে পারছো? সো বোর্ড পরীক্ষা যেমন আমরা রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করি, ভর্তি পরীক্ষা আমরা সেটা করতে পারি না। সো এখন দেখো আসলে বর্তমান সার্বিক পরিস্থিতি যেটা, সেই পরিস্থিতিতে তোমাদের বোর্ড পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর এই বোর্ড পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে তোমাদের অনেকের মতের সাপেক্ষে, বা তোমরা আসলে একটা ভালো সময় জুড়ে আন্দোলন করছিলে, রাস্তায় নেমে গেছো বোর্ড পরীক্ষা যাতে হয় না হয় সেটার জন্য। তো তোমাদের মতের ভিত্তিতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে দেখা গেছে বোর্ড পরীক্ষাটা স্কিপ করছেন। তো বোর্ড পরীক্ষা স্কিপ করছেন, এখন তোমাদের একটা ফলাফল কিন্তু দিবে। তো তোমাদের যে ফলাফলটা দিবে সেটা নিয়ে হয়তো অনেকের কনফিউশন, আমি তাও একটু সংক্ষেপে বলে দিই। কর্তৃপক্ষ বলতে তুমি যদি ঢাকা বোর্ড থেকে যেই প্রস্তাবনাটা দেওয়া হয়েছে উপদেষ্টা মণ্ডলীর কাছে, সেই প্রস্তাবনাটা হলো এরকম যে সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর নম্বরের সাথে যে পরীক্ষাগুলো হয় নাই সেগুলো সাবজেক্ট ম্যাপ করে এসএসসি থেকে নিয়ে আসবে, ঠিক আছে? তো নিয়ে এসে একটা কম্বাইন্ড রেজাল্ট তোমাদেরকে দিবে। তো এখন দেখো, এই রেজাল্ট যদি দেয়, এটাকে তোমরা অনেকটা অটোপাসও বলতে পারো। এই রেজাল্টটা যদি দেয় তাহলে সেক্ষেত্রে আসলে তোমাদের অনেকটা মনে করো অনেক ভালো ফলাফল চলে আসবে আর কি। যে আমরা যদি সার্বিক উপর থেকে ফলাফলের সংখ্যাটা দেখি, তখন দেখবো আসলে অনেক এ প্লাস পেয়ে বসে আসছে। তো এইটা আসলে অনেকটা আসলে বৈষম্য, অবশ্যই এটা বৈষম্য, কারণ আসলে এটা কখনো আসলে একটা মেধার মূল্যায়ন হইতে পারে না। অবশ্যই তুমি যত আসলে যুক্তি বা লজিক দাঁড় করাও না কেন, এটা কখনোই হবে না, ঠিক আছে? কারণ তুমি বললেই যে আসলে একটা জিনিস সত্য হয়ে যাবে, বা তোমাদের চাওয়াটাই যে আসলেই যৌক্তিক, এটা কিন্তু না, ঠিক আছে? কারণ তোমরা কিন্তু এখনো সামনের পথটা সম্পর্কে অবগত নয়। তোমরা শুধুমাত্র তোমাদের সময়ের সাপেক্ষে যতটুকু পার করতে পারছো ততটুকু সম্পর্কে তোমরা অবগত, ঠিক আছে? তো এখন সামনে যেহেতু অ্যাডমিশন, আমাদের যেহেতু বোর্ড পরীক্ষা আসলে আমাদের আর হচ্ছে না, সো আমরা এটা মেনে নিচ্ছি। সামনে যেহেতু অ্যাডমিশন, এখন আসলে আমাদের অ্যাডমিশনের দিকে তাকাতে হবে। সো তুমি যদি অ্যাডমিশনের দিকে তাকানোর আগে এইটা চিন্তা করতে চাও যে সেটা হচ্ছে আমার ফলাফলটা কিভাবে দিবে, সেটা কিন্তু আমি বলে দিলাম। যে কটা তোমার পরীক্ষা হয়েছে সেই কটা পরীক্ষার নম্বরের সাথে যে কটা পরীক্ষা হয় নাই সেই কটা পরীক্ষার মার্কস এসএসসি থেকে নিয়ে এসে যোগ করে তোমাকে একটা ফলাফল দিবে, ঠিক আছে? তোমার এই ফলাফলটা দেওয়ার পরে তোমাদের সামনে ভর্তি পরীক্ষা। তো ভর্তি পরীক্ষা শুরুর আগে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে একটা করে সার্কুলার দিবে। সেই সার্কুলারটাতে তোমাদের বেশ কিছু লিমিটেশন দেওয়া থাকবে, যে এই একটা মানে ক্রাইটেরিয়া দেওয়া থাকবে আর কি, ঠিক আছে? যে তোমার জিপিএ এত হতে হবে, তোমার নম্বর এত হতে হবে। তো সেটা যদি তুমি এলিজিবল হও তাহলে তুমি সেই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা, বুঝতে পারছো? তো এখন
আমাদের সামনে যেহেতু ভর্তি প্রস্তুতি, এখন এবার যেহেতু বোর্ড পরীক্ষাটা স্কিপ করা হয়েছে, সেহেতু ভর্তি প্রস্তুতির জন্য আমরা ভালো একটা সময় পাবো। তো এই সময়টাতে আমাদের আসলে খুব পজিটিভলি কাজে লাগাতে হবে, বা এই সময়টা তোমরা যদি ভালোভাবে আসলে ইফেক্টিভলি কাজে লাগাও, তাহলে তোমার ভর্তি পরীক্ষা ভালো করতে পারবা। সো তোমরা কিন্তু অলরেডি ফলাফল থেকে একটা বিষয় বুঝতে পারছো, যে সেটা হচ্ছে এবার আসলে আমাদের যদি আমরা ভর্তি পরীক্ষার সার্কুলারগুলো আমরা আগে থেকে আন্দাজ করতে পারি, যে সেখানে কিন্তু তোমাদের যে সীমাবদ্ধতা থাকবে বা যে আসলে যোগ্যতা থাকবে সেটা একটু বেশি থাকবে। সো তোমাদের ফলাফল অনেক ভালো হতে হবে, যে বুয়েট বা ডাবিতে তোমরা যদি আসলে অ্যাপ্লাই করতে চাও আর কি, বুয়েট বা মনে করো যে ইঞ্জিনিয়ারিং জায়গাগুলোতে আসলে, ঠিক আছে। এর পাশাপাশি তোমরা জানো যে সেটা হচ্ছে যে জিপিএর উপরে একটা কিন্তু মার্কস আছে। সো যাদের এসএসসিতে জিপিএ পাস নাই, তাদেরও কিন্তু অনেক মার্কস কাটা যাবে। তো এই বিষয়গুলো তোমরা আসলে ধাপে ধাপে বুঝতে পারবা। সো এখন তোমাদের আসলে যেটা আমরা বলতে চাই সেটা হলো, যেহেতু দেশের পরিস্থিতিটা একদম স্বাভাবিক নয়, সেহেতু তোমাদের একটু সতর্ক থাকতে হবে। সো এখানে একটা বিষয় মুখ্য, যে সেটা হচ্ছে দেখো যে আন্দোলন যেটা হয়েছে, ঠিক আছে, আন্দোলন হয়ে গেছে শেষ, এখন দেশের পরিস্থিতি একটু খারাপ, সামনে অ্যাডমিশন। তো তোমরা এই আন্দোলনের জন্য বা দেশের এই পরিস্থিতির জন্য তোমরা অনেকে আসলে পড়াশোনা করো নাই, বা অনেকের সাথে আসলে টেবিলের একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। তো এই ডিস্টেন্সটা অনেকে আসলে কমাইতেছো না। সো এটা আসলে তোমারই আসলে নেগেটিভ, বা তোমার জন্য এটা ক্ষতিকর হয়ে যাবে, কারণ সামনে যেহেতু অ্যাডমিশন, তোমরা এবার অ্যাডমিশনের জন্য ভালো একটু সময় পাবা, এটা ঠিক আছে। সো তোমরা আসলে অ্যাডমিশনের জন্য একটু ভালো সময় পাবা, এটা ঠিক আছে, কিন্তু কথা হলো যে আসলে আমরা বেশি সময় পেলেই যে আসলে সবচেয়ে ভালো করবো, এটা কখনো আসলে হয় না। তো সময় বেশি হলে যেটা হয়, যে টেবিল থেকে তোমরা একটু ডিস্টেন্স নিয়ে নিছো অলরেডি, এটা তোমার জন্য নেগেটিভ হয়ে যাবে। এখন তোমার অবশ্যই উচিত হবে যদি তুমি আসলে এখন একটা ভালো রুটিন করে তোমার পড়াশোনার সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তো আমরা একটু জাস্ট স্বাভাবিক কয়েকটা কথা বলি, যেহেতু আমাদের অ্যাডমিশন চলে আসছে, সেহেতু আসলে প্রথমে একটা বিষয় আসলে দিয়ে শুরু করা হয়, যে সেটা হচ্ছে তুমি যদি অ্যাডমিশন প্রিপারেশনটা নিবা, সে তোমাকে আসলে একটা সিলেক্ট করতে হবে, আসলে তুমি কিসের প্রিপারেশন নিবা, মেডিকেল প্রিপারেশন নিবা, নাকি ভার্সিটি প্রিপারেশন নিবা, নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। সো তোমরা হয়তো অনেকে অলরেডি সিলেকশন করে রাখছো যে তুমি আসলে কিসের প্রিপারেশনটা নিবা, তাই না? তোমরা হয়তো অনেকে সিলেকশনটা করে রাখছো। সো এখন সেই সিলেকশন উপরে বেস করে তোমার আসলে প্রিপারেশনটা নিতে হবে। দেখো আমরা এই জিনিসটা কেন লিখছি, এর কারণটা হলো যে মনে করো এক একটা প্রিপারেশনের ধরন এক এক রকম। সো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও, তোমাকে এক দাসে পড়তে হবে, মেডিকেল নিলে অন্য দাসে পড়তে হবে। সো তোমাকে আগে একটা টার্গেট সেট করতে হবে, আসলে তুমি কিসের জন্য এখন পড়াশোনা করবা, ঠিক আছে। এখন তুমি যে টার্গেটটা সেট করবা, সেই টার্গেট ধরে তোমাকে আগে যেতে হবে। তোমরা বোর্ড পরীক্ষা দিচ্ছ সংক্ষিপ্ত সিলেবাসে, কিন্তু তোমরা দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষা হবে ফুল সিলেবাস হবে, পাশাপাশি ভার্সিটির অনেকগুলো ভর্তি পরীক্ষায় শর্ট সিলেবাসের বাইরেও প্রশ্ন আসবে। তার মানে হলো একটা বিষয় তোমাদের এখন অবগত থাকতে হবে, যে বোর্ড পরীক্ষায় দেওয়ার সময় তোমাদের যে এক্সপিরিয়েন্স, সেখানে তোমরা শর্ট সিলেবাসে পড়ছো, এখন শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে। এবং আরো বড় যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে বোর্ড পরীক্ষায় তোমাদের হয়েছে বেসিক্যালি সৃজনশীল পদ্ধতিতে ধরা যায় আর কি, কারণ সৃজনশীল পদ্ধতিতে মার্কস কিন্তু 50 আর এমসিকিউ হয়েছে 25। এখন ভর্তি পরীক্ষার অনেক ম্যাক্সিমাম জায়গায় এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে। রিটেন আছে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল মানে বুয়েটে, ডাবিয়ার বুয়েটে রিটেন পদ্ধতিতে আছে। তো এখন তোমাদের কয়েকটা বিষয় নতুন তোমাদের সামনে সম্মুখীন হবে। এর মধ্যে একটা হলো যে মনে করো নেগেটিভ মার্কিং। সো এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের এখন আসলে এক্সপিরিয়েন্স নিতে হবে আর কি, কারণ তুমি যদি একটা উত্তর ভুল দাগাও, তুমি যদি একটা প্রশ্নের অ্যান্সার ভুল দাগাও, তখন তোমার 0.25 নাম্বার বা মনে করো 25% নাম্বার কাটা যাবে। বুঝতে পারছো? তার মানে তুমি সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। যে প্রশ্নগুলো তুমি পারো না, সেই প্রশ্নগুলো যদি তুমি ভুলভাল দাগে আসো, তাহলে তোমার কিন্তু মার্কস অনেক কমে যাবে। বুঝতে পারছো? তো এখন কয়েকটা বিষয় তুমি যদি আসলে জিজ্ঞাসা করো, যে সেটা হলো, আর এখন একটা বিষয় দেখো যে কত পয়েন্ট লাগবে, এই প্রশ্নটা কিন্তু এখন আসলে ভ্যালিড হবে না। সো তুমি যদি বলো যে আসলে কত পয়েন্ট লাগবে, এটা আসলে কিভাবে নির্ভর করে, তোমরা এখন যদি আসলে একটা টার্গেট সেট করো যে আমি মেডিকেল পড়বো, নাহলে ভার্সিটিতে পড়াশোনা করবো, নাহলে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো, এটা যদি সেট করো, তাহলে তোমাকে একটা বিষয় অবশ্যই দেখতে হবে, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আমার যোগ্যতা আছে কিনা। এখন যোগ্যতা আছে কিনা সেটার আগে তোমার ফলাফল লাগবে, তুমি কত ফলাফল পাবা সেটা তুমি এখন গেসও করতে পারতেছো না, বা সেটা দেখা গেছে যখন কর্তৃপক্ষ প্রকাশ করবে তখন তুমি দেখবা যে কোন বিষয় তুমি কত জিপিএ পেয়েছো কিংবা কত মার্কস পেয়েছো, সেটা আলোকে তুমি দেখতে পারবা ওই বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবা কিনা। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হলো দেখো কোন একটা বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবা কিনা, এটা কিন্তু প্রতিবার সেম থাকে না। এটা নির্ভর করে এই বছর কতজন জিপিএ পাস পাইছে, কত মানে ফলাফলের একটা পরিসংখ্যানের উপর নির্ভর করে, যে কত শিক্ষার্থী জিপিএ পাস পাইছে কিংবা কত শিক্ষার্থী পায় নাই, এর উপরে বেস করে প্রত্যেকটা কর্তৃপক্ষ একটা সার্কুলার দিবে, সেখানে কিন্তু নির্দিষ্ট করা থাকবে এই বিষয়টা। তার মানে আমি তোমাকে এখন বলতে পারবো না তুমি আসলে বুয়েটে আবেদন করতে পারবা কিনা, ইঞ্জিনিয়ারিং আবেদন করতে পারবা কিনা, ঠিক আছে। তো বুয়েট বা একদম টপ নচ কিছু এলিজিবিলিটি বাদে বাকিগুলাতে মোটামুটি প্রায়
প্রায় সেম থাকে। সো সেগুলোতে তুমি আশা করি ভালো করতে মানে অ্যাপ্লাই করতে পারবা। আর দেখা গেছে আসলে সে প্রত্যেকটা জায়গায় জিপিএ থেকে মার্কস কাটে, সো তোমার জিপিএ থেকে কিছু মার্কস কাটা যাবে আর কি, এটা হচ্ছে বিষয়। সো তোমরা এখন এই বিষয়টা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই যে সেটা হচ্ছে যে আসলে আমি অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না, কিংবা ফলাফল কত আসবে, সেটা একটা দুশ্চিন্তা হিসেবে কাজ করবে। তোমাদের যখন ফলাফল দিবে, ফলাফল দেওয়ার পরে তুমি আসলে ব্যাপারটা নিয়ে গেস করতে পারবা যে আসলে কোথায় আমার জিপিএ মার্কস কাটবে কিনা বা আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা, সেটা সম্পূর্ণ তোমার ফলাফলের উপর নির্ভর করে। তো ফলাফলের আগে এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই, কারণ তুমি যেটা ধরে নিচ্ছ সেটা নাও হইতে পারে, সেক্ষেত্রে একটা ব্যাড ইমপ্যাক্ট পড়বে। সো তুমি প্রাথমিকভাবে এটা টার্গেট করো যে আসলে তুমি কোথায় পড়াশোনা করবা, কি প্রিপারেশন তুমি নিতে চাও। তো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তাহলে মনে করো বুয়েটে তুমি আবেদন করতে পারলা না, সমস্যা কি, তুমি আসলে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ যেটা সিক্রেট সেখানে পড়বা। ভার্সিটিতে তুমি মনে করো প্রিপারেশন নিচ্ছ, তুমি যে কোনো একটা টার্গেট করে পরে পড়তে পারবা, সমস্যা নেই, ঠিক আছে। আর মেডিকেলের ক্ষেত্রে তো তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে জিপিএ 200 নম্বর, ভর্তি পরীক্ষার নম্বর হচ্ছে 100 কিন্তু জিপিএ হচ্ছে 200। সো মেডিকেলের জন্য জিপিএ একটা বাস্ট ফ্যাক্টর, একটা বড় ফ্যাক্টর। তোমার যদি জিপিএ সীমাবদ্ধতা থাকে তুমি মেডিকেল প্রিপারেশন নিতে পারবা না। যদি নিতে পারবা কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে আসলে এটা অনেক কঠিন হয়ে যাবে তোমার জন্য, ঠিক আছে। তোমার প্রাইমারি গোলে এটা রাখা কঠিন হয়ে যাবে। সো এটা তোমার জিপিএর উপরে সরাসরি সম্পৃক্ত এই ব্যাপারটা, ঠিক আছে। সো এখন তোমরা প্রিপারেশন নিতে পারো, যেহেতু আমাদের হাতে ভালো একটা সময় আছে, সেহেতু আমরা প্রিপারেশনটা নিতে পারি। তোমার যেটা টার্গেট সেটা টার্গেট করে তুমি প্রিপারেশন শুরু করবা। সো ফার্স্ট অফ অল আমার কথা একটা, যে আসলে তোমার টার্গেটটা কি, তুমি তোমার টার্গেটটা সেট করে ফেলো। টার্গেটটা সেট করে এখন তুমি তোমার একটু ছোটখাটো পড়াশোনা শুরু করে দাও। অ্যাডমিশনের জন্য আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যে আসলে আমরা কিভাবে অ্যাডমিশন পড়াশোনা করব, কিভাবে পড়াশোনা শুরু করতে পারি। তো এই বিষয়ে আমাদের সাথে আরেকজন স্যার আছেন, স্যার তোমাদেরকে বলবে। তার আগে আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে নিই। সেটা হচ্ছে, দেখো যে তুমি প্রথমে যদি একটা টার্গেট সেট করো যে আমি মেডিকেল নয় ভার্সিটি নাহলে ইঞ্জিনিয়ারিং পড়বো, তো তুমি যে টার্গেটটা সেট করবা, সেই টার্গেট সেট করার পরে তুমি একবার জাস্ট সংক্ষেপে জাস্ট এক নজরে একটা আইডিয়া নিয়ে রাখবা, ঠিক আছে, এক নজরে একটা আইডিয়া, ঠিক আছে। জাস্ট লেটস স্টার্ট করে দিবা ওটার প্রিপারেশন, ঠিক আছে। এখন প্রিপারেশন কিভাবে শুরু করবা, প্রিপারেশন শুরু করবা হলো তুমি জাস্ট প্রথমে একটা কোশ্চেন ব্যাংক দেখবা, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক দেখবা যে আসলে এই পরীক্ষায় কি কি প্রশ্ন আসে, বিগত বছরে কি কি প্রশ্ন আসছে, এবং আমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে। তো জাস্ট আমি এর বেশি নির্দেশনা তোমাদের দিব না, কারণ এখনো যেহেতু আসলে শুরু হয় নাই, এখন আসলে পরিস্থিতি থেকে আমরা আসলে মানে ধারণা করতে পারি না অনেক কিছু। সো আমি তোমাকে বলবো তুমি জাস্ট একটু শুরু করো। অনেকে হয়তো টেবিল থেকে দূরে সরে গেছো, ম্যাক্সিমাম শিক্ষার্থী দেখা যাচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ। তো তোমরা একটু চেষ্টা করো পড়াশোনার সাথে অ্যাডজাস্ট হতে। তো তোমরা জাস্ট একটা প্রশ্ন ব্যাংকের উপর একটা অ্যানালাইসিস চালাবা, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক যে প্রিপারেশন দিবা না কেন, তুমি তো জাস্ট কোশ্চেন ব্যাংকের উপর একটা অ্যানালাইসিস চালাবা। কোশ্চেন ব্যাংকের উপর যেটা অ্যানালাইসিস চালাও, তাহলে তুমি আসলে একটা দেখতে পারবে এখানে আসলে কি কি টাইপ প্রশ্ন আসে, এবং সেই টাইপ প্রশ্নগুলো তুমি কি পারতেছো, বা আসলে সেই টাইপ প্রশ্নগুলো সলভ করার জন্য তোমাকে কিভাবে আসলে প্রিপারেশন নিতে হবে, মানে তুমি নিজের লেভেলটা ধরতে পারবা, ঠিক আছে। যে মনে করো তুমি মেডিকেল প্রশ্ন সলভ করতে দেখতেছি ইজি লাগতেছে, সো তুমি সেটার উপরে কিভাবে পড়তে হবে, কি কি করতে হবে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, একটা অধ্যায়ের কোন কোন টপিকগুলো আমাকে পড়তে হবে, এই ব্যাপারগুলো তুমি ধরতে পারবা। সো প্রাথমিকভাবে একটা কোশ্চেন ব্যাংক দেখে তুমি একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করো, আর মূল বইটা একবার রিভাইজ দিয়ে রাখো। কারণ তোমরা অনেকে একাডেমিকে মূল বই পড়ছো, বাট দীর্ঘ একটা সময় অনেকে বই পড়তেছো না। সো আমি বলবো তোমার মেইন বই যেভাবে তুমি পড়ছো সেটা একবার জাস্ট রিভাইজ দাও, জাস্ট মেইন বইটা রিভাইজ দাও। এরপরে অ্যাডমিশন পড়াশোনা শুরু করতে পারবো। এর পরবর্তী তোমাদের কোচিংগুলো শুরু হয়ে যাবে, বা আমাদের বইগুলো অলরেডি বের হয়ে গেছে, তোমরা বইগুলো কিনলে সেখান থেকে ভালো আইডিয়া নিতে পারবা। সো এটা হচ্ছে আমার প্রাথমিক নির্দেশনা, যে সেটা হচ্ছে তুমি তোমার টার্গেটটা সেট করার পরে জাস্ট একটা প্রিপারেশন স্টার্ট করার চেষ্টা করো, জাস্ট ছোট পরিসরে, বড় টার্গেট না করে ছোট পরিসরে। এই জন্য আমি বললাম কোশ্চেন ব্যাংকটা এক নজরে দেখে নাও, জাস্ট আইডিয়া জেনারেট করে রাখো কিভাবে তোমাকে পড়তে হবে। আরেকটা বিষয় হচ্ছে তুমি মূল বইটা যেভাবে পড়ছো সেভাবে একবার রিভাইজ দাও, জাস্ট মনে করার চেষ্টা করো, এবং তুমি তোমার টেবিলের সাথে একটু অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করো, যে টেবিলে বসে তুমি পড়তেছো একটু হ্যাবিট করার চেষ্টা করো, কারণ টেবিল থেকে দূরে সরে গেলে তুমি শিখে যাবা। সো জাস্ট এই কয়টা পয়েন্ট মাথায় রেখে একটু আগাও, আমরা পরবর্তী তোমাদের আবার নির্দেশনা দিব ধাপে ধাপে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমাদের সাথে আরেকজন স্যার রয়েছেন, স্যার তোমাদের আসলে অ্যাডমিশন প্রস্তুতি কিভাবে তোমরা এখন শুরু করতে পারো সেটা নিয়ে বলবেন, পাশাপাশি বাংলা বিষয় স্যার তোমাদেরকে একদম সঠিক গাইডলাইন দিবেন, আসলে তোমরা কিভাবে যারা আসলে মানবিক বিভাগের শিক্ষার্থী আছো কিংবা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবা, বাংলা কিভাবে তোমাদের ভালো করতে হয় সেটা সম্পর্কে স্যার একটা গাইডলাইন তোমাদের দিবে, কিভাবে তোমরা আসলে শুরু করবা। তো আমি স্যারকে বলবো, স্যার আপনি বাংলার পাশাপাশি, স্যারকে স্বাগতম জানাচ্ছি, আপনি বাংলার পাশাপাশি এই যারা বিভাগ পরিবর্তন আসলে অংশগ্রহণ করবে, বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, তাদেরকে যাতে প্রাথমিকভাবে কিছু আইডিয়া দিয়ে দেয়, ঠিক আছে। ধন্যবাদ স্যারকে। তোমরা একটু কমেন্ট করো যে সাউন্ড ক্লিয়ার কিনা এবং বোর্ড ক্লিয়ার কিনা, আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আচ্ছা তো একটু আমরা সময় নিচ্ছি।
ওকে, তো যাই হোক আমরা একটু যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভার্সিটি বাংলা প্রস্তুতি। তো তোমাদের সাথে আমি একটু পরিচয় হয়ে নেই। আমি আমিনুল ইসলাম মিলন, পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর দীর্ঘ সময় ধরে এক যুগেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি প্রোগ্রাম বাংলা বিষয়টি পড়াই, অনলাইনে এবং অফলাইনে। এবং তোমরা যে অ্যাডমিশনের জন্য অনেকে হয়তো বা যারা সেকেন্ড টাইম দিবা তারা হয়তো জেনে থাকবা আসপেক্ট সিরিজের যে বাংলা বইটি অর্থাৎ আসপেক্ট বাংলা, এই বইটির হচ্ছে লেখক। তো যাই হোক আমি বাংলা নিয়ে যে বিষয়টা বলবো, অনেকেই কমেন্ট করছো, সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ফজলে ভার্সিটি কয়েনির আবেদন কত কত পয়েন্ট লাগবে? এটা এখনো আসলে গত বছরের মতোই থাকতে পারে, বাড়ানোর কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা দেখছি না। ওকে, তো আমরা এই বাংলার প্রস্তুতিটা কিভাবে নিব তার আগে একটু বলে নেই, এই বাংলাটা কিন্তু বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে আছে। তোমরা যদি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ যদি বলো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলা আছে। তো এই বাংলার মধ্যে আমাদের 3টা বিষয় থাকে। আমি একটু শুরুতে বলি, আজকে সারা দেশে বন্যা পরিস্থিতি অনেক খারাপ, তো এখানে তারপরে আমরা একটু আজকে গাইডলাইনটা খুব কম সময়ের মধ্যে নিব। তো বাংলায় আমাদের মূলত হচ্ছে 3টা বিষয় থেকে প্রশ্ন থাকে। একটা হচ্ছে ব্যাকরণ, সাহিত্য, আর একটা হচ্ছে বিরোচন বা যেটাকে আমরা মুখস্থ পাঠ বলি। তো তোমরা যে বিষয়টা বলবো, আমরা লাইভে হয়তো অনেক কথা বলতে পারি না, যতটুকু বলবো তোমরা একটু বুঝে নেবে। সেটা হচ্ছে যে এই যে নতুন যে কারিকুলাম যেটা ছিল, এটা হয়তো বা সামনে বাতিল হয়ে যেতে পারে, বা আমাদের যে নতুন বোর্ড ব্যাকরণ ছিল, সেই পুরাতন বোর্ড ব্যাকরণ শহীদ মনির চৌধুরী লেখা, সেটাও কিন্তু ফেরত আসতে পারে। তো আমরা সেগুলা পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনায় যাব না। তবে তোমরা যারা 24 ব্যাচ, তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে বোর্ড ব্যাকরণ যেটা ছিল আমাদের নবম দশম শ্রেণী বোর্ড ব্যাকরণ পুরাতন, আমরা এই ব্যাকরণটাকে বেসিক ধরে আমরা পড়াশোনা করব, পাশাপাশি আমরা একটু আপডেট থাকার জন্য নতুন বোর্ড ব্যাকরণটা রাখবো। তো তোমরা একটা বিষয় জেনে খুশি হবা, সেটা হচ্ছে আমাদের যে আসপেক্ট বাংলা বইটি, সেটা কিন্তু নতুন বোর্ড ব্যাকরণ এবং পুরাতন বোর্ড ব্যাকরণের একেবারে সমন্বয় তৈরি করা হয়েছে। যার কারণে এই বইটা যদি তোমার টেবিলে থাকে, তাহলে কিন্তু এই বোর্ড ব্যাকরণগুলো না থাকলেও তুমি কিন্তু বাংলা ভালো করতে পারবা। পাশাপাশি সাহিত্যের যে বিষয়গুলো, এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে শর্ট সিলেবাসকে প্রাধান্য দিতে হবে। কেন শর্ট সিলেবাসকে প্রাধান্য দিতে হবে? কারণ শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশের যে অন্যান্য বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমরা যদি গুচ্ছ বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় বলি, বা আমরা যদি রাজশাহী অথবা আমরা যদি মানে জাহাঙ্গীরনগর বলি, তার সেখানে কিন্তু 99% প্রশ্ন শর্ট সিলেবাস থেকে আসে। তাহলে আমরা কি করব? শর্ট সিলেবাসটা একটু ভালো করে পড়ব। বিশেষ করে এখান থেকে সাহিত্য থেকে যে আমাদের গদ্য, পদ্য অথবা সহপাঠ থেকে প্রশ্ন আসে, সেখানে আমরা শর্ট সিলেবাসকে প্রাধান্য দিব। বিরোচন অংশের ক্ষেত্রে আমরা যেটা করব, বিরোচনটা সাধারণত কমন পড়ে না 9-10 পুরাতন বা নতুন ব্যাকরণ থেকে। সেই জন্য আমাদের কাছে যদি হায়াত মহসের ভাষা শিক্ষা বইটা থাকে, অথবা তোমার কাছে যে আসপেক্ট বাংলা থাকে, কারণ এই বইটা হচ্ছে আমাদের বাংলা একাডেমির যে বাংলা অভিধান অথবা হায়াত মহসের ভাষা শিক্ষা সহ সংসদ বাংলা অভিধান, যেটা কলকাতা থেকে প্রকাশিত, এই ধরনের বই থেকে কিন্তু একেবারে নির্যাস নিয়ে সেই বইটি তৈরি করা হয়েছে। তো আরেকটা বিষয় বলবো, তোমরা যারা আমাদের আসপেক্ট সিরিজের যে পেজ আছে বা গ্রুপে আছে, এটাতে যারা যুক্ত আছো, তোমরা হচ্ছে প্রচুর কিন্তু এখানে ফ্রি ক্লাস পেয়ে যাবা, এবং যারা এখানে ক্লাস দিবে তারা কিন্তু সবাই 8 থেকে 10 বছর অভিজ্ঞ। এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আজকের ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দাও, এবং শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। আর এটার পাশাপাশি তোমরা হচ্ছে যে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা হচ্ছে এই বছর অর্থাৎ 24 ব্যাচের স্টুডেন্ট, অন্তত 5 জনকে তোমরা মেনশন করো, যাতে করে তোমরা একসাথে ক্লাস করতে পারো। এবং ক্লাস করার সময় অবশ্যই তোমরা একটু খাতা কলম নিয়ে বসে তোমরা কিন্তু ক্লাস করবা, যাতে করে এই বিষয়গুলো একটু নোট করতে পারো। তো আমি যে বিষয়টা বলবো, তোমরা আপাতত তোমাদের কাছে যে 9-10 বোর্ড ব্যাকরণ নতুন এবং পুরাতন সেই বইগুলো তোমরা একটু এখন থেকে একটু পড়া শুরু করে দাও। পাশাপাশি তোমরা হচ্ছে সাহিত্যের জন্য যে আমাদের সাহিত্য পাঠ বই, সেটার যে আমাদের বিশেষ করে যে 7টা গদ্য ছিল, যে 7টা পদ্য ছিল শর্ট সিলেবাসে, উপন্যাস, লাল সালু, নাটক, সিরাজদৌলা, এগুলো তোমরা একটু পড়ো। পাশাপাশি সিরাজদৌলা নিয়ে মুভি আছে ইউটিউবে, এই অবসর সময় দেখে ফেলতে পারো। আমাদের লাল সালু নিয়ে মুভি আছে, সেটাও দেখে ফেলতে পারো। এবং এই ব্যাকরণ, সাহিত্য, বিরোচন, এইটার উপরে পাশাপাশি আমাদের যে লিখিত অংশ, সবগুলা বিষয় নিয়ে আমাদের একটা পরিপূর্ণ বই হচ্ছে আসপেক্ট বাংলা, যেটা তোমরা 1 তারিখ থেকে বাংলাদেশের প্রায় সকল জেলায় সকল মার্কেটে পাবো। সম্পূর্ণ আপডেট বই, হয়তো বা বাজারে 2-1টা বই বের হইতে পারে, সেগুলো কিন্তু পুরোপুরি আপডেট না। এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা এখন এই ধরনের বই না কিনে আপাতত বেসিক বইগুলো পড়ো। 1 তারিখ থেকে মোটামুটি সব পাবলিকেশনসের বইগুলোই একেবারে নতুন আপডেট আসবে। আমি বলবো বাজারে বেস্ট বই হচ্ছে আসপেক্ট বাংলা, কারণ এখানে হচ্ছে কবিতার প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়া আছে, গদ্যের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা দেওয়া আছে, এবং একেবারে 23 ব্যাচ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সেখানে টপিক ওয়াইজ সংযোজন করা আছে, এবং ছন্দ কৌশল
ফেলে বইটা লেখা। এই জন্য অবশ্যই তোমরা এটার সাথে যুক্ত থাকবে। ওকে, তো আমি আর কথা বাড়াবো না, আমাদের আরো অন্যান্য স্যারেরা আছেন, ওনারা পরামর্শ দিবেন। আমি শুধু একটা কথাই বলবো, তুমি হচ্ছে ঘরে বসে যদি আসপেক্ট বাংলা বইটা সংগ্রহ করে, বা আমাদের আসপেক্ট জিকে আছে অথবা আসপেক্ট ইংলিশ, সেখানে আলাদা করে আমাদের গ্রামার পার্টটা আলাদা, আবার হচ্ছে আমাদের যে মেমোরাইজিং পার্ট, ভোকাবুলারি পার্ট, সেটা কিন্তু আলাদা। এই বইগুলো সংগ্রহ করে তুমি যদি অনলাইনে আমাদের সাথে যুক্ত থাকো, তাহলে কিন্তু তুমি একটা বেস্ট প্রিপারেশনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে পারবা। ওকে, তো সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। আমাদের একজন স্যার একটু কথা বলবে, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত লাইভটি দেখবা। ওকে, তো আমরা অবশ্যই দেখা যাচ্ছে যে ক্লাসটা 9:30টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। তোমরা একটু অল্প সময় একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি খবর তোমাদের এইচএসসি 24 ব্যাচ? গত 2-3 দিনের ড্রামা তোমরা, মানে তোমাদের উপর যে ড্রামাগুলো চলছে, আসলে পরীক্ষা হবে কি হবে না, বা কিভাবে তোমাদের অনেকে বলতেছে যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, অনেকে বলছে পরীক্ষা হবে না, তোমরা চাচ্ছ অটো পাস, অনেকে চাচ্ছে না অটো পাস। তো সব কিছুর আজকে অবসান হয়েছে, যে বলা হয়েছে পরীক্ষা হবে না। তো এখন দেখো, পরীক্ষা, এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়া মানে কি অ্যাডমিশন সিজন শুরু হয়ে যাও, অর্থাৎ অ্যাডমিশন যে তোমাদের একটা পর্যায়ে আছে এটা শুরু হয়ে যাও। তো অ্যাডমিশনে তোমাদের আসলে কি অনেক পড়া। অ্যাডমিশনে তোমরা এইচএসসিতে যেভাবে পড়ে আসছো, অ্যাডমিশনে আসলে সেইভাবে জিনিসটা না। অ্যাডমিশনে পড়াগুলো থাকে অনেক বেশি, টাইম থাকে কম। তো চেষ্টা করা লাগে আমাদেরকে যে কিভাবে ওগুলো শর্টকাটে পড়া যায়, বা কিভাবে শর্ট ওয়েতে আসলে ওগুলো মনে রাখা যায়, যেহেতু হিউজ পড়া। তো আমি আসলে তোমাদেরকে কিছু পরামর্শ দিব, যেগুলো তোমাদের অ্যাডমিশন যাত্রাটাকে ইনশাল্লাহ সহজ করবে। তো দেখো তোমরা, আমি আসলে কেমিস্ট্রি নিয়ে কাজ করি, তো আমি আমার কেমিস্ট্রিটা নিয়েই বলি। যে কেমিস্ট্রিতে কি, কেমিস্ট্রিতে থিওরিক্যাল পড়াও আছে, আবার হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মও আছে। তো তোমরা থিওরির জন্য কি করবা, তোমাদের এখন দেখো, এখন কিন্তু মাত্র তোমাদের এই যে ঘোষণাটা আসছে, দেখে সামনে হয়তো তোমাদের কিভাবে রেজাল্ট দিবে বা কিভাবে কি করবে এটা দেখা যাবে। তো তোমরা এখন যারা, অনেকে কি আমাদের দেশে তো একটা ওই বিপ্লব হয়েছে বা স্বাধীনতার আন্দোলন হয়েছে, তো অনেকে অনেকভাবে ব্যস্ত হয়ে গেছে, মানে সবাই দেখেছে ফেসবুকে অ্যাক্টিভ আছে এখন বেশি, পড়াশোনার টেবিল থেকে ডিটাচ, একদমই ডিটাচ অনেকেই, ম্যাক্সিমাম জনই। তো আসলে কি করতে হবে, আমাদেরকে পড়ার টেবিলের কাছে যাইতে হবে। পড়ার টেবিলের কাছে যদি তুমি না যাও, একেবারেই দেখা যাচ্ছে অ্যাডমিশন সময় কি হবে, তোমার মানে অত পড়া দেখে পড়তে মন চাবে না। তো এখন কি করতে হবে, তোমার যতটাই খারাপ লাগুক বা যত যাই লাগুক, একটু কষ্ট করে বইয়ের টেবিলে বসার অভ্যাস করতে হবে। আর এইবারে তোমরা মানে মোটামুটি নিশ্চিত থাকো যে অ্যাডমিশন সময়টা একটু বেশিই পাবা, কারণ এখনও যারা এইচএসসি 23 ব্যাচ আছে, ভার্সিটিতে তারা ক্লাসই শুরু করতে পারেনি অনেক জায়গায়। তো তোমরা সময়ও বেশি পাবা, কিন্তু এই সময় বেশি পাবার জন্যই যে ভেবে মানে মনে করো না যে আমাদের পড়া তো অনেকগুলো, সময়ও বেশি, তো আমরা শেষ করে ফেলবো, কিন্তু না, এরকম না। তোমাদেরকে অল্প অল্প করে পড়তে হবে, নাহলে যদি বেশি পড়া জমায় রাখো, তাহলে তোমাদের পরে যে দেখবা যে অনেক বেশি পড়তে ইচ্ছা করবে না আসলে। তো কেমিস্ট্রি যেটা করবা তোমরা, যে আমি থিওরিক্যাল পড়ার জন্য যেটা বলবো, তোমরা তোমাদের মেইন বই, যেটা মেইন বই আছে, মেইন বইটা ভালো করে পড়ার চেষ্টা করবা। এখন যেহেতু মানে অন্যান্য অবশ্য বাজারে অনেকে ভর্তি সহায়িকা বই বের হয়েছে, আমি ওই দিকে আসতেছি, ওইটা কিভাবে কি পড়বো ওইটা বলতেছি। তার আগে মেইন বইয়ের কথাটা বলিনি। মেইন বইয়ে তোমরা চেষ্টা করবা, তোমাদের অবশ্য তোমরা তো ইন্টারমিডিয়েট 2 বছর পড়ছো, তোমরা জানো যে কোথায় কিভাবে পড়তে হয়। তোমাদের মেইন বইটা তোমরা সুন্দর করে পড়ার চেষ্টা করবে। এখন মেইন বইয়ের পাশাপাশি তোমাদের একটা ভর্তি সহায়িকা বই লাগবে। বা দেখো, মেইন বই আমাদের কি ইন্টারমিডিয়েটে কি হয়, মানে বইয়ে যেগুলো আছে এগুলা অনেকে, মানে লেখকদের যে লেখার ধরন বইয়ে অনেকে বুঝতে পারে না, ওইখানে কিছু ক্রিটিক্যাল করে লেখা থাকে। তো ওইগুলাকেই মানে সহজভাবে সাজায় অ্যাডমিশনের বইগুলা বের হয়। এক্ষেত্রে আমি একটু আসপেক্ট সিরিজের কথা বলি, যে এইখানে আমি আমার আসপেক্টের কেমিস্ট্রি বইটা নিয়ে বলি। আসপেক্টের কেমিস্ট্রি বই কেমিস্ট্রি প্লাস, আমাদের হোসেন স্যারের লেখা আর কি। তো তোমরা কেমিস্ট্রি প্লাস বইটাতে কিভাবে পাবা পড়াগুলা, যে তোমার থিওরিক্যাল পড়া ওইগুলা সব সুন্দর মতো কনসেপ্ট ওয়াইজ সাজায় দেওয়া আছে একদম। যে তোমার মানে যেগুলো জ্ঞানমূলক, দেখেছে অ্যাডমিশনে কি অনেক টাইপের প্রশ্ন আসে না, দেখেছে জ্ঞানমূলক প্রশ্ন আসে, তারপরে ম্যাথমেটিক্যাল টার্ম আসে, তারপরে তোমার হচ্ছে যে বড় বড় দেখা যাচ্ছে খ নাম্বার প্রশ্ন, যেগুলো তোমার ওইরকম টাইপ প্রশ্ন আসে। তো ওইখানে আসলে কি সবগুলা সুন্দর মতো সাজানো আছে, যে তোমার কোনটা জ্ঞানমূলক প্রশ্ন লাগবে, কোনটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, সব কনসেপ্ট ওয়াইজ সুন্দর মতো সাজানো আছে। তোমরা খুব সহজেই কেমিস্ট্রি প্লাস বইটা যদি পড়ো, খুব সহজেই তোমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবা যে তোমার কোথা থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসে, কোনটুকু আমার দরকার নেই, বা কোনটুকু আমার মানে পড়লেই হয়ে যাবে, এরকম ওখানে সব সুন্দর মতো সাজানো আছে। আর প্রশ্ন পার্টের কথা কি বলবো, যে অ্যাডমিশনে কি হয়, অ্যাডমিশনে তুমি যদি বিগত বছরের প্রশ্ন সম্বন্ধে তোমার ধারণা না থাকে, তাহলে কিন্তু খুব টাফ হয়ে যাবে ভাইয়া।
পরীক্ষা ভালো করা। কারণ তোমার প্রশ্ন সম্বন্ধে তুমি যদি ধারণাই না থাকে, পরীক্ষার হলে যে দেখা যাচ্ছে তুমি পড়ে গেছো এক, পরীক্ষার হলে আসছে অন্যভাবে, তখন তুমি ঘাবড়াই যাবা। তো সেটা করার জন্য কি করতে পারো, আমাদের এই যে প্রশ্ন ব্যাংকগুলো আছে আসপেক্টের, যেমন যেমন ক ইউনিটের জন্য ঢাবি ক প্রশ্ন ব্যাংক আছে। তারপরে তোমার যে বেসিক সিরিজের আমাদের বইগুলো আছে তোমাদের আসপেক্টের, হচ্ছে যে ফিজিক্স, ম্যাথ, তারপরে হচ্ছে বায়োলজি, তারপরে আসপেক্টের কেমিস্ট্রি প্লাস। আমি জাস্ট বিজ্ঞান ইউনিটের জন্য বললাম, যেহেতু আমি বিজ্ঞান ইউনিট নিয়ে কাজ করি। তো তোমরা ওইখানে কি করবা, এই বেসিক সিরিজের বইগুলো যদি একদম সুন্দর মতো কনসেপ্ট ওয়াইজ বুঝে বুঝে পড়ো, ওইখানে আর তোমাদেরকে বাড়তি আর কিছু পড়া লাগবে না ইনশাআল্লাহ। তোমরা ওইটুকু দিয়েই তোমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষায় তোমরা ভালো করতে পারবা। ওইখানে প্রশ্ন পার্টগুলো খুব সুন্দর ব্যাখ্যা সহ নির্ভুলভাবে দেওয়া আছে একদম। তোমার এই যে লাস্ট যে অ্যাডমিশন সিজনটা গেছে 23-24 থেকে শুরু করে বিগত আগের যে প্রশ্নগুলো আছে সবগুলোই ওখানে সুন্দর মতো সংযোজন করা আছে। ওইগুলো পড়লে তুমি খুব সহজেই প্রশ্ন সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবা, তখন তুমি বা অ্যাডমিশন পরীক্ষায় আসলে ভালো করতে পারবা। তো আসলে আরও অনেক এইভাবে তোমরা অ্যাডমিশন প্রিপারেশনটা নাও, আর এখন বইয়ের টেবিলে যাওয়ার চেষ্টা করো, কারণ অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেলে এই টাইমটা খুব তাড়াতাড়ি চলে যায়। আর ভাই আমি তোমাদেরকে আমার বাস্তব ঘটনা একটু আমার অ্যাডমিশন প্রিপারেশনটা সম্বন্ধে একটু তোমাদেরকে জানাই যে আমি আসলে মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম। আমার পড়ার ইচ্ছা ছিল মেডিকেলে, তো আমি খুব ভালো মতোই প্রিপারেশন নিয়েছিলাম। 4-5 মাসে খুব ভালো মতো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়তো কোথাও একটা ল্যাকিংস ছিল। আমি কিন্তু মেডিকেল পরীক্ষায় মোটামুটি কনফিডেন্টও ছিলাম যে অ্যাটলিস্ট কিছু একটা হয়তো ভালো কিছু করতে পারবো। তো আমি পরীক্ষার হলে যে আসলে কোয়েশ্চেন দেখে ঘাবড়ায় যে আর অনেক কিছু উল্টাপাল্টা করে ফেলছিলাম, যে মনে করো যে আমি কিভাবে কি লিখবো না লিখবো সব গোলমাল করে ফেলছি। যার ফলে আমি এই মেডিকেল পরীক্ষা আমার মেডিকেল পরীক্ষা আমি ফেল করি, উত্তীর্ণ পর্যন্ত হতে পারিনি। ওইখান থেকে আমি ভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করি আর কি। পরে আল্লাহর রহমতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছি তোমাদের সবার দোয়ায়। তো আমি তোমাদেরকে যেটা বলবো যে অ্যাডমিশনে আর দুইটা সায়েন্সে যারা আছো তোমাদের উপর দুইটা আমার উপদেশ আছে। তোমরা জানো যে সায়েন্সে হচ্ছে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টের উপরে পরীক্ষা হয়। আর হচ্ছে যে তোমার যাদের 4th সাবজেক্ট থাকে, 4th সাবজেক্টের অপশনাল হিসেবে তোমরা বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারো। তো আমি তোমাদেরকে বলবো যারা ম্যাথ পারো না, আমি বারবার বলছি যারা ম্যাথে দুর্বল, তোমরা চেষ্টা করবা বাংলা অথবা ইংরেজি দাগানোর জন্য। যদি তুমি একেবারেই না পারো তাহলে ম্যাথ নিয়ে প্রিপারেশন নিতে যাবা না, কারণ তুমি পরীক্ষার হলে ওইখানে যে শর্ট টাইমের ভিতরে এতগুলো ম্যাথ করা, প্রেশারাইজ হয়েই অনেক কিছু গোলমাল হয়ে যেতে পারে। তো যারা ম্যাথ কম পারো তারা অপশনাল সাবজেক্ট বেছে নিতে পারো, বাংলা অথবা ইংলিশ। একই কথা বায়োলজি, অনেকের বায়োলজিও পছন্দ না, অনেকে বায়োলজি পড়তে পারেন মানে মনে রাখতে পারে না, মনে রাখতে কষ্ট হয়, তারাও তোমরা এই 4th সাবজেক্টটা বেছে নিতে পারো। তো যাই হোক, তোমরা এইভাবে প্রিপারেশন নাও, বাসায় বসে আসপেক্টের এই বইগুলো পড়ো, তোমাদের ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। পরীক্ষায় তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারবা। আরেকটা কথা বলে আমি শেষ করবো আমার এইটা, যে তোমরা হচ্ছে যে অ্যাডমিশনে চান্স পাওয়ার, সায়েন্সের ইউনিটে যারা আসো অ্যাডমিশনে চান্স পাওয়ার সবচেয়ে সহজ 2টা সাবজেক্টের নাম আমি যদি বলি, 2টা সাবজেক্টে তুমি চান্স মানে খুব সহজেই করতে পারবা। এটা হচ্ছে যে কেমিস্ট্রি আর বায়োলজি। কেন বলো তো ভাইয়া, তুমি যখন ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি, ফিজিক্স আর ম্যাথে অনেক মানে ম্যাথমেটিক্যাল টার্ম থাকে খুবই টাফ। তো ওই সময় তোমরা জানো যে অ্যাডমিশন পরীক্ষাতে সময় খুবই লিমিটেড থাকে। দেখা যাচ্ছে তোমাদের এমসিকিউ এর জন্য একটা করে এমসিকিউ এর জন্য তোমরা হাইয়েস্ট 45 সেকেন্ড থেকে 1 মিনিট পাবা। তো ওই সময়ে যদি একটা বড় ম্যাথ তুমি দেখা যাচ্ছে থিঙ্ক না করতে পারো, তখন তোমার মানে যদি ঠিক মতো না করতে পারো, মাথায় না আসে, তখন কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না, বরঞ্চ ওইখানে আরও বেশি টাইম চলে যেয়ে বাকি প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে না। তো বায়োলজি, কেমিস্ট্রির ক্ষেত্রে কী হয় ভাইয়া, ওইখানে তোমার হচ্ছে যে থিওরিক্যাল প্রশ্ন বেশি থাকে, যেমন বায়োলজিতে কোনো ম্যাথ নাই, থিওরিক্যাল প্রশ্ন বেশি। তো তুমি যদি বায়োলজিটা সুন্দর মতো, তোমার মূল বই যদি খুব ভালোভাবে পড়া থাকে আর কোয়েশ্চেন যদি প্র্যাকটিস করা থাকে, কেউ কোয়েশ্চেন না, তোমার মূল বই এর সাথে আমাদের আসপেক্টের বায়োলজি বই আছে, খুব সুন্দরভাবে বায়োলজিটা সাজানো আছে। তুমি যদি ভালো মতো পড়ো, তুমি জাস্ট বায়োলজিতে যদি এরকম হয় যে তোমার এরকম হয় না যে আমাদের জাতীয় কবির নাম কি, কাজী নজরুল ইসলাম, এরকম টাইপ প্রশ্ন আসলে তুমি সহজেই মাথায়, তুমি যদি বেশি বেশি অনুশীলন করো তোমার অবশ্যই মাথায় মনে থাকবে। তো ওইখানে কি হবে, তুমি তাড়াতাড়ি অ্যান্সার করতে যেয়ে মানে প্রশ্ন দেখবা অ্যান্সার মাথায় চলে আসবে তোমার, শর্ট পরে যেগুলো তোমার হচ্ছে থিওরিক্যাল পর। কেমিস্ট্রির ক্ষেত্রেও একই, কেমিস্ট্রির ক্ষেত্রেও তোমার ম্যাক্সিমাম থিওরিক্যাল প্রশ্নই আসে, ম্যাথামেটিক্যাল প্রশ্নও আসে, বাট ম্যাথামেটিক্যাল প্রশ্নগুলো যে খুব যে একদম আহামরি কঠিন এরকম না। তো তোমরা যদি এই 2টা সাবজেক্টে, কেমিস্ট্রি এবং বায়োলজি 2টা সাবজেক্টে যদি খুব ভালো মতো পরীক্ষা দিতে পারো বা ভালো নাম্বার তুলতে পারো, দেখা যাচ্ছে তোমাদের যদি ফিজিক্স বা ম্যাথে খারাপও হয়, তখন তোমরা কিন্তু খুব সহজে ওভারকাম করতে পারবা। আমার নিজের কিছু বন্ধু ছিল যারা হচ্ছে যে অনেকে ম্যাথ অনেক ভালো পারতো, কিন্তু ওই পরীক্ষার হলে যে মানে ওই দেখা যাচ্ছে একটা ম্যাথ মিলাইতে পারে নাই, ম্যাথ না মিলাইতে পেরে যে আরও প্রেশারাইজ হয়ে বা ওদের প্যানিকড হয়ে বাকি পরীক্ষাটা খারাপ হয়েছে। তো যাই হোক, তোমাদের জন্য শুভকামনা। তোমরা আমাদের আসপেক্ট সিরিজের বইগুলো পড়ো, বিশেষ করে আমি কেমিস্ট্রির কথা বলবো, কেমিস্ট্রি প্লাস বইটা পড়ো, নিঃসন্দেহে অসাধারণ একটা বই। তোমাদের হোসান আলী স্যারের যে অসাধারণ একটা সৃষ্টি, কেমিস্ট্রি প্লাস বইটা পড়লে, আমি নিজে পড়েছি,
এর আগের আমি লাইভে এসে বলছিলাম যে আমি কেমিস্ট্রি প্লাস কিভাবে কি করছি। আমি আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা কেমিস্ট্রি প্লাস পড়লে ইনশাআল্লাহ তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে পড়তে পারো, প্র্যাকটিস করতে পারো বেশি বেশি করে, অবশ্যই ভালো করবে ইনশাআল্লাহ। তো তোমাদের জন্য দোয়া শুভকামনা থাকলো, আমার জন্য দোয়া করো। দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে ওকে ওটা এক সেকেন্ড দাঁড়া আমি ফোন দিচ্ছি। এই শোনো, এই দেখ।